আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের যারা আছেন, আপনাদের জন্য সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স এর ক্লাস আমরা শুরু করেছি। গতকাল আমি ১ম ক্লাসটা আপলোড দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাসটা আমি আপলোড দিচ্ছি ইনশাআল্লাহ। ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ। তো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন উভয় দলের জন্যই আসলে আমি ক্লাসটাকে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। সো আমি যে টার্মগুলো আছে সেগুলোকে দুবার করে বলবো, একবার বাংলায়, একবার ইংলিশে। আশা করি আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। বাট তাও যদি হয় কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো চলেন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা হাইগেনস ওয়েভ প্রিন্সিপাল, যেটা হাইগেনের তরঙ্গ তত্ত্ব, সেটা দিয়ে আমাদের ক্লাস আমরা আজকে শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রথমে ক্লাস শুরু করার আগে হাইগেনের তরঙ্গ তত্ত্ব যেটা বা দ্য ওয়েভ প্রিন্সিপাল, সেটা আমি আসলে কি সেটা একটু ছোট্ট করে মেনশন করতে চাই বা লিখে দিতে চাই আপনাদের জন্য। ঠিক আছে? সো হাইগেনস ওয়েভ প্রিন্সিপালটা কি সেটা আমি একটু দেখাতে চাই আপনাদের জন্য। আচ্ছা, ওকে, দেখি তো এটাকে একটু এভাবে সরানো যায় কিনা। হ্যাঁ, চলেছে। এনিওয়েজ, তো হাইগেনের যে নীতিটা, দ্য প্রিন্সিপাল ইটসেলফ, আগে আমি বাংলায় লিখছি, তারপর আমি ইংরেজিতে বলবো। বলা হচ্ছে তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু, each point on a ওয়েভ ফ্রন্ট। এখানে যেই জিনিসটা আপনাদের জন্য নতুন লাগতে পারে সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। এই কথাটা অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। এটাকে আমরা সামনে আরো বিস্তারিত ব্যাখ্যা করব। আপাতত এইটুকু বলতে পারি, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট হচ্ছে একটা ইমাজিনারি সারফেস, যেই ইমাজিনারি সারফেসটা আসলে আমাদেরকে বলে দেয় তরঙ্গটার একই ফেজ বা সমদশায় যে সকল কণা আছে তাদেরকে একত্রে যোগ করলে যে একটা ইমাজিনারি সারফেস পাওয়া যায়, যে তলের উপর আমি তাকে দেখব। এটাকে নিয়ে আমরা সামনে আসলে ডিটেইলে এক্সপ্লেইন করবো। তরঙ্গমুখী একটু ধৈর্য ধরতে হবে। বাট তার আগে আমি একটু নীতিটা শেষ করি। তরঙ্গমুখের প্রতিটি বিন্দু, ইচ পয়েন্ট অন আ ওয়েভ ফ্রন্ট, তরঙ্গমুখের প্রতিটি বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ তরঙ্গ সৃষ্টি করে। ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ তরঙ্গ সৃষ্টি করে। ইচ পয়েন্ট অন আ ওয়েভ ফ্রন্ট creates small secondary waves. Small secondary waves. ঠিক আছে? ওকে। এবং তাদের, অর্থাৎ এই গৌণ তরঙ্গদের, তাদের বাইরের যে খোলটা আছে, তাদের বাইরের খোল, their envelope, খোল বলতে আমরা এখানে their envelope কে বোঝাচ্ছি। envelope জিনিসটা কি আমি একটু পরে বোঝাবো। their envelope is the new wave front. তাদের বাইরের এই খোলই নতুন তরঙ্গ। এটাই ছিল হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব বা হাইগেন্স ওয়েভ প্রিন্সিপালের মূল কথা। এখন আমরা যে জিনিসটাকে আসলে এক্সপ্লেইন করতে চাই সেটা হচ্ছে এই এনভেলপ বা খোল বলতে আমরা কি বোঝাচ্ছি। এনভেলপ বা বাংলায় যেটাকে আমরা বলছি খোল, বাইরের খোল। এই বাইরের খোল বলতে আমরা কি বোঝাচ্ছি? ফার্স্ট অফ অল হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যে এনভেলপ বা খোল এটা আসলে একটা জ্যামিতিক গঠন বা একটা জিওমেট্রিক কনস্ট্রাক্ট। এটা কি একটা জ্যামিতিক গঠন বা এটা একটা জিওমেট্রিক কনস্ট্রাক্ট। ওকে, তাহলে জিনিসটা কেমন হবে, এনভেলপটা দেখতে কেমন হবে, এই এনভেলপ যেটার কথা বলা হচ্ছে সেটা বোঝাচ্ছি আমি, আমাকে একটু সময় দিতে হবে। আমরা খুবই স্লোতে এই ক্লাসগুলোতে নিয়ে আগাচ্ছি, আপনারা জানেন। সো আমাদেরকে যদি আপনারা সময় দিয়ে আগান আপনাদের জন্য ভালো, আমাদের জন্যও ভালো। তো আমরা বলছিলাম এনভেলপ কি, এনভেলপ বা খোল হচ্ছে এটা একটা জ্যামিতিক গঠন বা জ্যামিতিক স্ট্রাকচার। যে জিনিসটা আপনাকে মনে করতে হবে, মনে করেন কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে
আমার কাছে একটা ঢেউ, পানির ঢেউকে আমরা তরঙ্গ হিসেবে চিন্তা করি। একটা ঢেউ দেখতে এরকম সিচুয়েশন আমাদের কাছে আছে। তো সেই ঢেউয়ের যে বিন্দুগুলো আছে সেগুলোকে আমি মনে করেন এই সাদা কালার দিয়ে, নীল ঢেউয়ের উপরে সাদা কালারের বিন্দু দিয়ে সেগুলোকে এক্সপ্রেস করছি। এই প্রত্যেকটা যে ঢেউ আছে বা বিন্দু আছে ঢেউয়ের, তারা প্রত্যেকে মনে করেন এরকম একটা অর্ধবৃত্তাকার তরঙ্গ হিসেবে আছে প্রত্যেকে। ঠিক আছে? এর প্রত্যেকে এক একটা অর্ধবৃত্তাকার সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ হিসেবে আছে। এটা অর্ধবৃত্তাকার হয় নাই। এটা অর্ধবৃত্তাকার হবে মনে করেন। যদিও এটা অর্ধবৃত্তাকার অনেকের কাছে নাও লাগতে পারে, লাগতেও পারে। বাট আপনারা ধরে নেন এরা প্রত্যেকে অর্ধবৃত্তাকার। ঠিক আছে? এই যে ওয়েভ গুলো আছে, এই ওয়েভ গুলো আসলে আমাদের প্রত্যেকে এক একটা অর্ধবৃত্তাকার ওয়েভ। এরা কি? আমাদের অর্ধবৃত্তাকার গৌণ তরঙ্গ। গৌণ তরঙ্গ। বা আপনারা এটাকে যারা ইংলিশ ভার্সনে আছেন আপনারা এটাকে সেকেন্ডারি ওয়েভ নামে ডাকেন। তো এই যে সেকেন্ডারি ওয়েভ গুলো আছে, এই সেকেন্ডারি ওয়েভের প্রত্যেকের একটা একদম সবথেকে বাইরের একটা পৃষ্ঠ আছে, একটা রেখা। আপনি যদি চিন্তা করেন আমার প্রত্যেকটা ওয়েভের একটা সবথেকে বেশি দূরত্বে থাকা একটা পৃষ্ঠ আছে। আমি যে এই যে এখানে একটা মোটামুটি রেখা আমরা কল্পনা করতে পারি, সামথিং লাইক দিস। ঠিক আছে? এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? এটা হচ্ছে আমার আউটার বাউন্ডারি সারফেস। আমার প্রত্যেকটা যে গৌণ তরঙ্গ আছে প্রত্যেকের যে আউটার বাউন্ডারি সারফেসটা আছে তাদের প্রত্যেককে আমরা যোগ করলাম। আউটার বাউন্ডারি সারফেস, দ্যাট মিনস এই যে আমার গৌণ তরঙ্গটা আছে, এই হচ্ছে আমার গৌণ তরঙ্গ। এই গৌণ তরঙ্গটা খেয়াল করে দেখেন, এই গৌণ তরঙ্গটার প্রত্যেককে আমি যদি একদম আমার নীল তরঙ্গ থেকে অনেকগুলো ডিস্টেন্স রেখা আঁকি, তাহলে যেই ডিস্টেন্স রেখাটা সর্বাধিক দূরত্বে আছে সেটাই হচ্ছে আমাদের জন্য সর্ববহির্ভূত রেখা বা পৃষ্ঠ বা আউটার বাউন্ডারি সারফেস। আউটার বাউন্ডারি সারফেসকে আমরা বলবো সর্ববহির্ভূত, সব থেকে বাইরের সর্ববহির্ভূত রেখা বা পৃষ্ঠ, আউটার বাউন্ডারি যে সারফেসটা আছে। এই যে আউটার বাউন্ডারি যে সারফেস আছে, এই আউটার বাউন্ডারি সারফেসটাকে আমরা বলতেছি যে আসলে আমার এই ওয়েভ গুলাকে এনভেলপ করে রাখছে। এই এনভেলপ, এটাকে আমরা এনভেলপ বলতেছি। এবং এই এনভেলপটাই আসলে আলটিমেটলি, এই খোলটাই আসলে আলটিমেটলি আরেকটা নতুন তরঙ্গমুখ হিসেবে কাজ করবে। সেটাই হাইগেনের তত্ত্ব অনুযায়ী বলা আছে আর কি। হাইগেন তাই বলেছেন। হাইগেন বলেছেন এই যে আলো, এটা এটা হাইগেন কার সম্পর্কে বলেছেন? এই যে আমাদের যে হাইগেনের নীতিটা, এই হাইগেনের সম্পূর্ণ নীতিটা কার জন্য? হাইগেন একটা আলো সম্পর্কিত মতবাদ দিয়েছেন। হি সেইড লাইট ইজ আ ওয়েভ, এবং লাইট এমন একটা ওয়েভ যা তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ তরঙ্গ সৃষ্টি করে এবং তাদের বাইরের ফলে নতুন তরঙ্গমুখ, এবং এইভাবে তরঙ্গ আকারে বা ওয়েভ আকারে লাইট আসলে সামনে প্রপাগেট করে যায়। এটাই হচ্ছে হাইগেনের তত্ত্বের মূল নীতি। এখন হাইগেন যখন এই তত্ত্বটা দিয়ে ফেলেছেন, হাইগেনের তত্ত্ব দেওয়ার পর আসলে কি হয়েছে? কি হয়েছে? হাইগেন তত্ত্ব দেওয়ার পর আমরা আসলে বেশ কিছু ঘটনাকে তার এই তত্ত্বের উপর ভিত্তি করে ব্যাখ্যা করতে পেরেছি। যেমন প্রথমত আমরা যেটাকে বলি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুটোকেই আমরা হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পেরেছি। তো আমরা কি ব্যাখ্যা করতে পারছি? প্রতিফলন যেটা আছে বা রিফ্লেকশন, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন, এটা আমরা আলোর তরঙ্গ তত্ত্ব বা হাইগেন্সের নীতি প্রয়োগ করে বলতে পারি। এটা আমরা বলতে পেরেছি যে আপাতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। এবং কিভাবে হয় এটা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ জিওমেট্রিক অপটিক্স এর ক্লাসে, অথবা হয়তো বা এই ক্লাসে, আমি শিওর না, সামনের কোন একটা ক্লাসে আমি দেখাবো। আপাতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই যে ব্যাপারটা, এটা আমরা খুব সহজে হাইগেনের তরঙ্গ তত্ত্ব ব্যবহার করে প্রমাণ করতে পেরেছি এবং কাজে লাগাতে পেরেছি। এটা এক। দ্বিতীয়ত,
প্রতিসরণ যে ব্যাপারটা আছে, প্রতিসরণ বা রিফ্র্যাকশন বলে যে ব্যাপারটা আছে, প্রতিসরণ বা রিফ্র্যাকশন বলে যে ব্যাপারটা আছে, সেটাও আমাদের হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা আমরা আসলে অ্যাপ্লাই করতে পেরেছি। ভিন্ন মাধ্যমে ভিন্ন মাধ্যমে আলোর গতি যে ভিন্ন, ভিন্ন মাধ্যমে আলোর গতি যে ভিন্ন। দ্য ভেলোসিটি অফ লাইট অথবা স্পিড অফ লাইটও বলতে পারেন। দ্য ভেলোসিটি অফ লাইট ভ্যারিজ উইথ মিডিয়াম। এটাও আমরা হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব আছে সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি এবং বেসিক্যালি ওয়েভ ফ্রন্ট জিওমেট্রি ব্যবহার করে ওয়েভ ফ্রন্ট জিওমেট্রি ওয়েভ ফ্রন্ট জিওমেট্রিকে বাংলায় যদি দাঁড় করাই তাহলে হবে তরঙ্গমুখ জ্যামিতি। এটাও ফার্মাটের নীতির মাধ্যমে প্রমাণ করা যায়। ঠিক আছে, তরঙ্গমুখ জ্যামিতি বা ওয়েভ ফ্রন্ট জিওমেট্রি যদি আমরা প্রকাশ করি মানে ইউজ করি, তাহলে সেখান থেকে আমরা প্রতিসরণের জন্য যে স্নেলস সূত্র বা স্নেলের সূত্র বা স্নেলস ল যেটা পড়েছিলাম সেটাকে আমরা ব্যাখ্যা করে ফেলতে পারি খুব সহজে। তো হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব প্রতিফলন এবং প্রতিসরণকে একদম পারফেক্টলি ব্যাখ্যা করে ফেলে। ঠিক আছে, এই দুটাকে অবশ্যই ব্যাখ্যা করতে পারে। তারপর আমাদেরকে যেটা জানতে হবে যে হাইগেন উনি কিন্তু আলোটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে ট্রিট করেছেন। ঠিক আছে, এটা অনেকেই জানেন না, অনেকেই এই ব্যাপারটা নিয়ে আসলে কনফিউজ থাকেন। সরি, আমি আসলে যেই কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এরকম একটা বাউন্ডারি দেওয়ার ট্রাই করতেছি। ওকে, বাউন্ডারি দেওয়া হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম যে হাইগেনের তরঙ্গ তত্ত্বে উনি হাইগেন্সের তত্ত্বে আলো অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে ব্যবহৃত। হাইগেনের তত্ত্বে আলো অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে পরিচিত। দ্যাট মিনস অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভস। ওই যে আমরা একটু আগে তরঙ্গ মুখ দেখানোর জন্য আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি দেখিয়েছিলাম যে তরঙ্গ পানির ঢেউ হিসেবে দেখিয়েছিলাম। সো পানির ঢেউ যেরকম একটা কি বলে লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেই হিসেবে হাইগেন্স আসলে জিনিসটাকে চিন্তা করেছিলেন। কারণ কারণ উনি আলোকে উনি আলোকে যান্ত্রিক তরঙ্গের সাথে তুলনা করেছেন। উনি আলোকে কি করেছিলেন? যান্ত্রিক তরঙ্গের সাথে তুলনা করেছিলেন। He compared the light with a mechanical wave. You have to understand, তখন পর্যন্ত EM থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যাপারটা আসে নাই। And that is why উনি আসলে এই ব্যাপারটাকে পুরোপুরি একটা মেকানিক্যাল ওয়েভ হিসেবে দেখিয়েছেন। ঠিক আছে, বাট there was this guy called Augusto J. Fresnel, probably, I'm not sure. In 1821 to 1823 এই সালের মধ্যে এ জে ফ্রেনেল, এই ফ্রেনেলের নাম আমরা এই চ্যাপ্টারের পরেও পড়ব, এই চ্যাপ্টারের শেষেও পড়ব। তো এই যে আমাদের ফ্রেনেল ভাইয়া আছেন, উনি একটা খুবই যুগান্তকারী জিনিস আমাদেরকে জানিয়েছেন। এটা কি জানিয়েছেন আমি বলছি আপনাদেরকে খুব শীঘ্রই। উনি বলেছেন যে আলো প্রকৃতপক্ষে অনুপ্রস্থ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রান্সভার্স ওয়েভ, অনুপ্রস্থ তরঙ্গ। আলো প্রকৃতপক্ষে অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ, এই ব্যাপারটা উনি কিন্তু আমাদেরকে বলেছেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যখন উনি এই কথাটা বলেছেন, এরপরে আমরা আলোর সমবর্তন বা পোলারাইজেশন বলে একটা ধারণা আছে। পোলারাইজেশন,
এই ব্যাপারটাকে তার পরবর্তীতে আমরা ব্যাখ্যা করতে পেরেছি, তার আগ পর্যন্ত না। তো আলোর সমাবর্তন ব্যাপারটা কখন ব্যাখ্যা করা গেছে? যখন আমরা হাইগেন্সের তত্ত্বের সাথে ফ্রেনেলের তত্ত্ব মিলিয়েছি, তখন আমরা ব্যাখ্যা করতে পেরেছি পুরোপুরিভাবে। কিন্তু তার আগ পর্যন্ত প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটাকে আলো হাইগেনের তত্ত্ব ভালো মতোই ব্যাখ্যা করতে পেরেছে। তো সো ফার আমরা হাইগেনের তত্ত্ব দিয়ে ৩ টা জিনিসকে ব্যাখ্যা করতে পারলাম। এক হচ্ছে প্রতিফলন, এক হচ্ছে বা রিফ্লেকশন, তারপর প্রতিসরণ বা রিফ্র্যাকশন, এবং হ্যাঁ, উনি যেহেতু আলোকে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে বা মেকানিক্যাল ওয়েভ হিসেবে ব্যাখ্যা করেছেন, তখন আমরা পোলারাইজেশনকে ব্যাখ্যা করতে পারি নাই। কিন্তু 1821 থেকে 1823 তে এসে ফ্রেনেল ভদ্রলোক আসছেন। উনি বলতেন এসে যে আলো একটা প্রকৃতপক্ষে অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। তারপর আমরা সমাবর্তন বা পোলারাইজেশনকে ব্যাখ্যা করতে পারছি। ঠিক আছে? এবং এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটার পাশাপাশি আমরা আরো কিছু জিনিস পেয়েছি। ঠিক আছে? কি, কি পেয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা আরো কিছু জিনিস আসলে ওনার কাছ থেকে পেয়েছি। মানে ওনার তত্ত্ব যে ঠিক আছে, সেই ঠিক থাকার ব্যাপারটাকে প্রমাণ করার জন্য আমরা আরো কিছু পরীক্ষামূলক প্রমাণ পেয়েছিলাম। ইন 1801 থমাস ইয়ং বলে একজন ভদ্রলোক ছিল। যেই ইয়ং এর এক্সপেরিমেন্ট বা ইয়ং এর পরীক্ষা নিয়ে আমরা পড়ব। এই ইয়ং এর একটা ফেমাস পরীক্ষা হচ্ছে দিচির পরীক্ষা, বা দিচির মানে হচ্ছে ডাবল স্লিট। ওনার একটা ফেমাস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, যেটা আমাদের এই চ্যাপ্টারের অনেক বড় একটা পার্ট। তো ওই যে দিচির পরীক্ষা বা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট তরঙ্গ তত্ত্বকে একদম পারফেক্টলি প্রমাণ করে দেয়। এবং তার পাশাপাশি ইন 1850 লিও ফুকো, সে একজন সায়েন্টিস্ট ফ্রম ফ্রান্স, ইফ আই এম নট রং। ঠিক আছে? লিও ফুকোল্ট বানানটা আমার আসলে এখন এই মুহূর্তে খেয়াল আসছে না, আমি ইংরেজিতে না লিখি, আমি বাংলাতেই লিখছি। আপনারা একটু সার্চ করে নিন। লিও ফুকো, ফুকোল্ট বানানটা ফুকোল্ট এরকম কিছু একটা হওয়া উচিত। লিও ফুকোল্ট, উনি, ওনার কথা আমরা নিউটনের তরঙ্গ তত্ত্বের সময় বলেছিলাম। উনি এসে বলেছেন যে ঘন মাধ্যমে আলোর যে বেগ বা গতি সেটা কম হয়। ঘন মাধ্যমে আলোর বেগ কম, বা লাইট ইজ স্লো ইন ডেন্সার মিডিয়ামস। লাইট ইজ স্লো ইন ডেন্স মিডিয়াম। এই ব্যাপারটা উনি প্রমাণ করেছেন। সেটাও আসলে তরঙ্গ তত্ত্বের যে ধারণা আছে সেটার সাথে যায়, এবং পারফেক্টলি আমরা এইভাবে আলোর প্রতিসরণকেও ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে তার ফেভারে গেছে। সো দ্যাটস হাউ হাইগেন্স ওয়েভ প্রিন্সিপাল বা হাইগেন্স এর তরঙ্গ তত্ত্ব, এটা আরো একটা বেশ শক্তপোক্ত অবস্থান আমাদের সায়েন্সে বা ফিজিক্যাল অপটিক্সে আসলে জায়গা করে নিয়েছে। এনিওয়েজ, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা এইবার যেই টপিকটাতে যাব সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এখন বিফোর গোয়িং ইনটু দ্যাট ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে যাওয়ার আগে আমরা আসলে ফ্যারাডের সূত্রটা পড়ব বা দেখব। এবং ফ্যারাডের যে সূত্রটা আছে সেটা আসলে আপনারা বোধহয়, আমি যদি খুব ভুল করে না থাকি, চ্যাপ্টার 3 তে মনে হয় পড়েছেন, বা চ্যাপ্টার 4 এ থাকার কথা। 3, 4, 5 এরকম জায়গাগুলোতে আ আম সিউর চ্যাপ্টার আসলে 3 না, 4 এ। 4 এ বা 5 এ আপনাদের এই তত্ত্বগুলো পড়ার কথা মোটামুটি, ফ্যারাডের সূত্রটা। ফ্যারাডের যে সূত্রটা আছে সেটা আমি একটু আগে আপনাদের সামনে বলি। ফ্যারাডে বলেছেন, বা উনি দেখিয়েছেন, উনি আসলে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছেন, যদি কোনো চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করি। যদি কোনো চৌম্বক ক্ষেত্র বি সময়ের সাথে পরিবর্তিত হয়, সময়ের সাথে পরিবর্তিত হয়, if a magnetic field, if a magnetic field changes with time, if a magnetic field
চেঞ্জেস উইথ টাইম, যদি কোনো চৌম্বক ক্ষেত্র বি সময়ের সাথে পরিবর্তিত হয়, তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র জন্ম নেয় বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এটা আপনারা জানেন হয়তোবা। তাহলে সেখানে তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা এখানে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড বুঝছি। If a magnetic field changes with time, there an electric field appears. An electric field appears. এটা ছিল ফ্যারাডের সূত্র। তার মানে হচ্ছে যদি চৌম্বক ক্ষেত্রকে আমরা পরিবর্তন করি, কোনো চৌম্বক ক্ষেত্রকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে সেখানে আমরা তড়িৎ ক্ষেত্র দেখতে পাবো। দ্যাটস হোয়াট হি সেইড। এবং আমরা যদি তার সমীকরণ যেটা ছিল ফ্যারাডেজ ল, তো বুঝলাম দিস ইজ দ্য ল অফ ফ্যারাডে। যদি আমরা এইটার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা দেখতে চাই, ইকুয়েশনটা দেখতে ছিল এরকম, ন্যাবলা ক্রস ই। আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেই তড়িৎ ক্ষেত্র কেন সৃষ্টি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের আমরা একটা কার্ল দেখতে পাবো। তড়িৎ ক্ষেত্রের কার্ল, দ্য কার্ল অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডেল টি অফ বি। এটা হচ্ছে আমাদের ফ্যারাডের ইকুয়েশন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ফ্যারাডে। ঠিক আছে, এটাকে আপনারা ফ্যারাডের ইকুয়েশন হিসেবে মনে রাখেন। এটা আমরা পরে কাজে লাগাবো। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বে আমরা যাচ্ছি, বাট দ্যাট বিফোর দ্যাট আমরা একটু ফ্যারাডের সূত্রটা দেখছি এবং ফ্যারাডের যে ইকুয়েশনটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখলাম। এবং ফ্যারাডের এই সূত্রটা, ইফ আই এম নট রং, এটা 1831 সালে এসে দেওয়া হয়েছে। তো লিও ফুকোর আগে কিন্তু। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র বলা হয়েছে আবার, এটা আবার আপনারা জানেন হয়তো বা অনেকে যারা যারা পড়েছেন, অ্যাম্পিয়ারের সূত্র এবং ফ্যারাডের সূত্র আসলে একটা আরেকটার অপোজিট হিসেবে অনেক সময় চিন্তা করা হয়, যদিও ডিরেক্টলি অপোজিট না কখনোই, বাট স্টিল চিন্তা করা হয় কোনো কোনো সময়। অ্যাম্পিয়ারের সূত্র কি বলা হয়েছে এটা একটু লিখি। যদি কোথাও যদি কোথাও তড়িৎ প্রবাহ, এখানে তড়িৎ প্রবাহ বলতে আসলে আমরা প্রবাহ ঘনত্ব বুঝতেছি, যে বলতে আমরা প্রবাহ ঘনত্ব বুঝতেছি। তড়িৎ প্রবাহ থাকে if there is a current flow and we can measure that flow using the current density J. J হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এই J বা প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি টার্মটা আপনাদের চ্যাপ্টার 3 তে পড়ে আসা উচিত। কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ বা ইলেকট্রোডাইনামিক্স যদি না পড়ে থাকেন তাহলে একটু ওখানে গিয়ে দেখে আসতে হবে। এই কারেন্ট ঘনত্ব বা প্রবাহ ঘনত্ব, কারেন্ট ফ্লো ডেন্সিটি J বলতে কি বোঝাচ্ছি। তো এনিওয়েজ, যদি কোথাও তড়িৎ প্রবাহ J থাকে, তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবং চৌম্বক ক্ষেত্র বলতে আমরা অবশ্যই এখানে P মিন করতেছি। If there is a current flow, a magnetic field appears around it. A magnetic field appears around it. এবং এই যে অ্যাম্পিয়ারের সূত্রটা, এটা মোটামুটি 1820s এর কোনো একটা সময়ে, এক্সাক্ট সালটা আমরা জানি না, তো 1820s এর কোনো এক সময় দেওয়া হয়েছে। এবং আমরা যদি অ্যাম্পিয়ার্স ল থেকে যদি ইকুয়েশনটা কি দেখতে চাই, তো ইকুয়েশনটা হচ্ছে ন্যাবলা ক্রস বি ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু জে, যেখানে মিউ নট যে ভদ্রলোক তার একটা পরিচয় আছে। মিউ নট হচ্ছে গিয়ে পারমিটিভিটি না পারমিয়াবিলিটি, প্রবেশ্যতা।
মিউ নট হচ্ছে শূন্য স্থানের প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা বা পারমিয়াবিলিটি অফ ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড আর কি। ঠিক আছে, এই দুইটা ছিল আসলে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র এবং আমাদের যে ম্যাক্সওয়েলের সূত্র এবং অ্যাম্পিয়ারের সূত্র, মানে ফ্যারাডের সূত্র একটা 1831-এ, যেখানে বলা হয়েছে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড যদি উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হয়, সেখানে আমরা একটা কারেন্ট ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড পাবো। এবং অ্যাম্পিয়ার্স লতে এসে বলা হয়েছে যদি কোথাও আমরা প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি পাই, তার তার চারপাশে একটা আমরা ম্যাগনেটিক ফিল্ড। তো হোয়াট আওয়ার বিলাভেড কি বলে এটাকে, গাই হোয়াটস হিজ নেম, ম্যাক্সওয়েল ডিড, ম্যাক্সওয়েল কিছু এডিশন করেছেন। তো ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তার নাম, সে 1861-এ আসছে এবং 1861-এ এসে সে অ্যাম্পিয়ার্স ল এর সাথে বললেন যে শুধুমাত্র কারেন্ট থাকলেই হবে না, রাদার যদি তড়িৎ ক্ষেত্র সময়ের সাথে পরিবর্তিত হয়, যদি তড়িৎ ক্ষেত্র সময়ের সাথে পরিবর্তিত হয়, if the electric field if the electric field changes with respect to time, তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। উনি এটা অ্যাম্পিয়ার্স ল এর সাথে করেছেন। অ্যাম্পিয়ার্স লতে কি বলেছিল, যদি কোথাও তড়িৎ প্রবাহ থাকে, ইফ দেয়ার ইজ এ কারেন্ট ফ্লো, তড়িৎ প্রবাহ থাকলেই হবে। বাট ম্যাক্সওয়েল এসে বলছে যদি কোথাও তড়িৎ প্রবাহ সময়ের সাথে পরিবর্তিত হয়, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম, then magnetic field appears. Then magnetic field appears. তখন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তখন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এটা তখন উনি বললেন এসে। ভালো কথা। ওয়ান্স হি সেড দ্যাট, এরপর উনি যেটা করেছেন, উনি এই নতুন যে পদটা আছে, নতুন যে টার্মটা আছে, এই টার্মটাকে নাম দিয়েছেন ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো তড়িৎ ক্ষেত্র যে চেঞ্জ হচ্ছে সেটাকে উনি নাম দিয়েছেন ডিসপ্লেসমেন্ট কারেন্ট। অ্যান্ড এই যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট টার্মটা অ্যাড করার জন্য তখন আমাদের যেটা অ্যাম্পিয়ার্স ল আছে, সেই অ্যাম্পিয়ার্স ল এর কারেক্টেড রূপ হয়ে গেল যে ডেল ন্যাবলা, আসলে এটা তো ডেল না, এটা ন্যাবলা, ন্যাবলা ক্রস বি ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু জে প্লাস মিউ নট টাইমস এপসাইলন নট ডেল ই ডিভাইডেড বাই ডেল টি। উনি যেই নতুন টার্মটা অ্যাড করেছেন, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, একটু আগে দিস ওয়াজ আওয়ার অ্যাম্পিয়ার্স ল, এইটার সাথে উনি আরেকটা টার্ম অ্যাড করেছেন, এই টার্মটাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ম্যাক্সওয়েলস ল আসলো। তো ম্যাক্সওয়েল এই দুটোকে মিলে আমরা আসলে কি পাইলাম, আমরা পাইলাম যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এরা পরস্পর কমপ্লিমেন্টারি, একজন আরেকজনকে ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাটস হাউ দ্য হোল থিং প্রপাগেটস বা সামনে আগায়। এবং এরা দুইজনই একটা, দুজন মিলে একটা তরঙ্গকে প্রকাশ করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পাইলাম। এবং ইএম এটা মানে বেসিক্যালি দুইজন একজন আরেকজনকে সৃষ্টি করতেছে, একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা আরেকটার জন্মের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তারা প্রোপাগেট করতেছে আলটিমেটলি অ্যাজ আ হোল। ঠিক আছে, এবং এই যে তরঙ্গ আমরা পাইলাম, এটাকেই আমরা নাম দিয়েছি তখন
তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? হাউ ডাজ দিস অল কানেক্ট, এই ব্যাপারটা হয়তো বা এখন অনেক পারফেক্ট লাগতেছে, বাট আস্তে আস্তে আমি এই ব্যাপারটাকে পুরোপুরি কানেক্ট করব। আমার সাথেই থাকেন। আজকে আপাতত এই পর্যন্তই। আমি শুধুমাত্র ম্যাক্সওয়েলস যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব আছে সেই তত্ত্বটাকে একটু এক্সপ্লেইন করলাম সো ফার, আর কিছু না। এবং আজকের ক্লাসটুকুতে আমি শুধু এতটুকু এক্সপ্লেইন করব। পরের ক্লাসে আমি যেটা করব ইনশাল্লাহ, কিছু দরকারি টুলস নিয়ে আসবো, যেই টুলস দিয়ে আমরা আসলে এই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে আস্তে আস্তে আমরা যাইতে পারবো যে কি করে সেটাকে আলোর সাথে আমরা কানেক্ট করব। ঠিক আছে? এনিওয়েজ, থ্যাংক ইউ সবাইকে আজকে দেখার জন্য।